আচ্ছা, আধুনিক বাংলা সাহিত্য বলতে আমরা এখন যা বুঝি সেটা আসলে কিভাবে তৈরি হলো? এর পেছনের গল্পটা কিন্তু দারুণ, একটা সত্যিকারের রূপান্তরের গল্প। ভাবুন তো, শতাব্দীর পর শতাব্দী ধরে যে সাহিত্য ছিল শুধুই কবিতার, সেখানে হঠাৎ গদ্য এলো কী করে? আবার কবিতায় বা কিভাবে তার পুরনো খোলস ছেড়ে নতুন রূপ পেল? আর সবচেয়ে বড় কথা, একজন কিংবদন্তি সাহিত্যিকের বিশাল প্রভাব থেকে বেরিয়ে এসে একদল তরুণ লেখক কিভাবে বিদ্রোহ করলেন। চলুন এই পুরো যাত্রাপথটা আমরা ধাপে ধাপে দেখব। বাংলা সাহিত্যের ইতিহাস তো বিশাল, প্রায় 1000 বছরের। সুবিধার জন্য একে সাধারণত 3টা বড় ভাগে ভাগ করা হয়। প্রাচীন যুগ মানে চর্যাপদের সময়টা, তারপর এলো দীর্ঘ মধ্যযুগ, আর সবশেষে 1801 সাল থেকে শুরু হলো আধুনিক যুগ। আমাদের আজকের গল্পের ফোকাস কিন্তু এই আধুনিক যুগকে নিয়েই, কারণ ঠিক এই সময়ে বাংলা সাহিত্য তার আজকের চেহারাটা পেতে শুরু করে। তো আমাদের এই যাত্রায় আমরা মূলত 4টা ধাপ পার করব। প্রথমে দেখব গদ্যের জন্ম কিভাবে হলো, মানে একদম শুরু থেকে। এরপর দেখব কবিতায় আধুনিকতার ছোঁয়া কিভাবে লাগলো। তারপর আমরা রবীন্দ্র যুগে ডুব দেব আর উপন্যাসের উত্থানটা বুঝব। আর একদম শেষে দেখব সেই বিদ্রোহের গল্পটা, কিভাবে রবীন্দ্রনাথের প্রভাব ভেঙে এক নতুন ধারার জন্ম হলো। বেশ, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, গদ্যের জন্ম। এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, ঘটনাটা কিন্তু মোটেও তেমন ছিল না। ভাবতেই অবাক লাগে, একটা সময় ছিল যখন বাংলাতে সাহিত্য মানেই ছিল কবিতা। গদ্য বলে কিছু যে সাহিত্যে থাকতে পারে, এই ধারণাটাই তখন ছিল না। একদম ঠিক। আপনি যদি চর্যাপদ থেকে শুরু করে একদম ভারতচন্দ্র রায়গোনাকর পর্যন্ত দেখেন, মানে কয়েকশো বছরের ইতিহাস, দেখবেন সবই কাব্য। হ্যাঁ, দলিল দস্তাবেজ বা চিঠিপত্রে হয়তো গদ্যের ব্যবহার ছিল, কিন্তু সাহিত্য হিসেবে এর কোনো জায়গায় ছিল না। তাহলে প্রশ্নটা হলো, এই যে একটা বিশাল পরিবর্তন, এটা আসলো কিভাবে? কি এমন ঘটেছিল? এর উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ, লুকিয়ে আছে ফোর্ট উইলিয়াম কলেজের ইতিহাসে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বাংলা গদ্যের এই যে বিপ্লব, এটা কিন্তু কোনো সাহিত্যিক আন্দোলন থেকে আসেনি, এসেছিল একটা পুরোপুরি প্রশাসনিক দরকার থেকে। ব্রিটিশ অফিসারদের বাংলা শেখাতে হবে, তার জন্য চাই পাঠ্য বই। আর এই দরকার মেটাতেই উইলিয়াম কেরির নেতৃত্বে প্রথমবার, মানে একদম প্রথমবার গুছিয়ে বাংলা গদ্য লেখার একটা চেষ্টা শুরু হলো। কিন্তু আসল গেম চেঞ্জার মোমেন্টটা আসছে যখন রামরাম বসু ওই কলেজ থেকেই বের করলেন রাজা প্রতাপাদিত্য চরিত্র। এটা কোনো পাঠ্য বই বা অনুবাদ ছিল না, এটা ছিল বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গদ্যের বই। ভাবা যায়, একটা চাকরির প্রয়োজনে টেক্সটবুক বানাতে গিয়ে বাংলা সাহিত্য তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা পেয়ে গেল, গদ্য। তো গদ্যের গল্প তো শুনলাম, কিন্তু কবিতার কি খবর? 1000 বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা বাংলা কবিতা কি একই রকম রয়ে গেল? না, একদমই না। পরের বিপ্লবটা ঘটল কবিতার নিজের ঘরেই। দেখুন, এখানে পাশাপাশি দুটো জিনিস রাখা আছে। একদিকে মধ্যযুগের সেই বিখ্যাত পয়ার ছন্দ, মানে প্রতি 2 লাইনের শেষে একটা মিল থাকতেই হবে, যাকে আমরা বলি অন্তমিল। এটা অনেকটা একটা শেকলের মতো ছিল, কবিদের হাত পা বাঁধা। আর অন্যদিকে তাকান, মাইকেল মধুসূদন দত্তের আনা অমিত্রাক্ষর ছন্দ, কোনো অন্তমিল নেই, একদম মুক্ত। এই একটা মাত্র পরিবর্তন, ভাবা যায় শুধু এই একটা পরিবর্তন কবিদের ভাবনার জন্য যেন একটা পুরো আকাশ খুলে দিল। আর বাংলা কবিতা এক লাফে মধ্যযুগ থেকে সোজা আধুনিক যুগে চলে এলো। আর এই অবিশ্বাস্য কাজটা যিনি করেছিলেন, তিনি মাইকেল মধুসূদন দত্ত। তিনিই ছিলেন সেই জিনিয়াস, যিনি একদম জেনে শুনে সচেতনভাবে বাংলা কবিতাকে আধুনিক করে তুলেছিলেন। শুধু অমিত্রাক্ষর ছন্দই নয়, ইউরোপ থেকে সনেটের মতো নতুন ফর্মও তিনি প্রথম বাংলা ভাষায় আনলেন। সোজা কথায় তাকেই আমরা বলি আধুনিক বাংলা কবিতার জনক। মাইকেল যে আধুনিকতার বীজ বুনেছিলেন, সেটা একটা বিশাল মহীরুহে পরিণত হল রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে এসে। চলুন এবার সেই যুগে প্রবেশ করা যাক, যেটাকে আমরা বলি
রবীন্দ্র যুগ। রবীন্দ্রনাথের প্রতিভা ছিল অবিশ্বাস্য রকমের বিশাল। তিনি একাই যেন একটা পুরো যুগ তৈরি করে ফেলেছিলেন। কবিতা, গান, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, এমন কোনো শাখা নেই যেখানে তার ছোঁয়া লাগেনি। আর বিশেষ করে বাংলা উপন্যাসের কথা তো বলতেই হয়। তিনিই প্রথম উপন্যাসকে একটা পরিণত রূপ দেন। ঘরে বাইরে বা যোগাযোগের মতো উপন্যাসে মানুষের মনের ভেতরের যে জটিলতা, সামাজিক নানা টানাপোড়েন যেভাবে তিনি তুলে ধরেছিলেন, তেমনটা আগে কেউ ভাবতেও পারেনি। ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়িয়েছিল যে রবীন্দ্রযুগে সাহিত্য মানে হল রবীন্দ্রনাথ। তার প্রভাবটা ছিল সূর্যের মতো, এতটাই অপ্রতিরোধ্য যে নতুন লেখকদের সামনে পথ ছিল মাত্র দুটো। হয় তার দেখানো পথেই হাঁটো, তাকে অনুসরণ করো, অথবা তার বিরুদ্ধে বিদ্রোহ করে একেবারে নতুন একটা পথ তৈরি করার চেষ্টা করো। আর সাহিত্যের নিয়মই হলো সে এক জায়গায় থেমে থাকে না। তাই এই দ্বিতীয় পথটাই বিদ্রোহের পথটাই পরের যুগের দরজাটা খুলে দিয়েছিল। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে আলোড়নকারী পর্বটা, বিদ্রোহ, ভাঙন আর নতুন পথের খোঁজ। এবার আমরা দেখব কিভাবে একদল তরুণ লেখক জেনে শুনে রবীন্দ্রনাথের সেই বিশাল ছায়া থেকে বেরিয়ে আসার দুঃসাহস করেছিলেন। প্রশ্নটা তো আসেই, তাই না, যে প্রভাব এতটা গভীর সেটা কি আদৌ টপকানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। আর সেই ভাঙনের শুরুটা হয়েছিল বেশ নাটকীয়ভাবে। রবীন্দ্রনাথের সেই শান্ত স্নিগ্ধ জগতে প্রথম বড় ধাক্কাটা এসে লাগে কাজী নজরুল ইসলামের কাছ থেকে। তার বিদ্রোহী কবিতাটা ছিল একটা আগুনের ঝলকের মতো। এর তেজ, এর ভাষা, এর অদম্য আত্মবিশ্বাস সব কিছুই ছিল রবীন্দ্র ধারার থেকে একেবারে আলাদা। বুদ্ধদেব বসুর মতো সমালোচক তো বলেই ফেলেছিলেন, এই একটা কবিতাই প্রথমবার রবীন্দ্রনাথের তৈরি করা সেই মায়াজালটাকে ভেঙে দিয়েছিল। নজরুল যে পথটা খুলে দিলেন, সেই পথে এরপর একটা পুরো আন্দোলনই গড়ে উঠল। আমরা একে চিনি কল্লোল যুগ নামে। কল্লোল নামের একটা পত্রিকাকে ঘিরে একদল তরুণ লেখক একজোট হলেন। তাদের লক্ষ্যটা কিন্তু শুধু রবীন্দ্র বিরোধিতা ছিল না, তাদের উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে গিয়ে নিজেদের সময়ের কথা বলা। ইউরোপীয় মডার্নিজমের দ্বারা প্রভাবিত হয়ে তারা লিখতে শুরু করলেন শহরের কঠিন জীবন, মানুষের মনের ভেতরে জটিলতা, হতাশার মতো বিষয়গুলো নিয়ে, যা ছিল একেবারেই নতুন। আর এই কল্লোল যুগেরই সবচেয়ে বড় অবদান হল ত্রিশের কবিরা, যাদেরকে অনেকে পঞ্চপাণ্ডব বলেন। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্তের মতো কবিরা বাংলা কবিতাকে এক ধাক্কায় বিশ্ব সাহিত্যের দরবারে পৌঁছে দিলেন। তারা রবীন্দ্রনাথের রোম্যান্টিকতা থেকে বেরিয়ে এসে মানুষের একাকিত্ব, হতাশা আর অবচেতন মনের অন্ধকার দিকগুলো নিয়ে এমনভাবে লিখলেন যা আগে কেউ ভাবেনি। সত্যি বলতে তাদের হাতেই বাংলা কবিতা তার পরিপূর্ণ আধুনিক রূপটা পায়। তাহলে একবার পুরো জার্নিটা ভাবুন। শুরুটা হয়েছিল এমন একটা সময় থেকে যখন সাহিত্য মানেই ছিল শুধু কবিতা। সেখান থেকে গদ্য এলো, কবিতা এলো, মুক্তি। এরপর একজনের প্রতিভায় বাংলা সাহিত্য একটা শিখরে পৌঁছালো, আর শেষে সেই বিশাল প্রভাবের বৃত্ত ভেঙে জন্ম নিল অজস্র নতুন, আধুনিক আর ভিন্ন ভিন্ন স্বর। একজন থেকে বহু, এটাই তো আধুনিক বাংলা সাহিত্যের রূপান্তরের আসল গল্প। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, সাহিত্য তো নদীর মতো, সব সময় বইতে থাকে। এত কিছু গড়ার পর, ভাঙার পর আর নতুন পথ খোঁজার পর বাংলা সাহিত্যের জন্য সামনে কি অপেক্ষা করছে? এর পরের বাঁকটা কোন দিকে যাবে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়, তাই না?